আমরা শুরুতেই দেখতে পাই ওজের শহর। আলফাবা পালিয়ে যাওয়ার পর থেকে শহরটি বিশৃঙ্খল হয়ে পড়ে। পশুদের দিয়ে খাটিয়ে নেওয়া হচ্ছে এবং মানুষ তাদের উপর খুব অত্যাচার করছে। তাদের দিয়ে ভারী ভারী বোঝা বহন করা হচ্ছে। তারা খুব দুর্বল হয়ে পড়লেও তাদের জোর করে কাজ করানো হচ্ছে। ঠিক সেই সময় নিরাপত্তারক্ষীরা কারো উপস্থিতি টের পায় এবং পশুরা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে। পশুরা তাদের শিকল ভেঙে ফেলে। এক ব্যক্তি চাবুক দিয়ে তাদের মারতে গেলে পশ্চিমের দুষ্ট রানী আলফাবা তার চাবুক কেড়ে নেয়। সে তার ঝাড়ুতে চড়ে উড়ে এসে একে একে সব মানুষদের সরিয়ে দেয় আর পশুরা শিকল ছিঁড়ে মুক্ত হয়ে পালিয়ে যায়। সবাইকে হারানোর পর আলফাবা নিচে নেমে আসে। হঠাৎ সে দেখে অনেকগুলো উড়ন্ত বানর তাকে ধরার জন্য ধেয়ে আসছে, যা দেখে সে সেখান থেকে পালিয়ে যায়। এই খবরটি এমারল্যান্ড সিটির মানুষের মধ্যে আগুনের মতো ছড়িয়ে পড়ে। ম্যাডাম মরিবল আলফাবা সম্পর্কে মিথ্যা খবর ছড়ান এবং বলেন যে আলফাবা জাদুকরকে নিয়ে মিথ্যা বলেছে। শহরের সব মানুষ খুব ভয় পেয়ে আছে, কারণ তারা জানে না ডাইনিটি আবার কখন আক্রমণ করবে। অন্যদিকে আলফাবা বনের গভীর এক নিরিবিলি জায়গায় আশ্রয় নিয়েছে। সে ওজের আসল সত্যটা সবার সামনে আনতে চায় এবং মানুষ ও পশুদের জাদুকরের মিথ্যার হাত থেকে বাঁচাতে চায়। এইদিকে গ্লিন্ডা, যে ছিল ভালো ডাইনি, সে সিংহাসনে বসেছে। সবাই তাকে এখন আগের চেয়ে অনেক বেশি ভালোবাসে। ফিওরা এখন সেনাবাহিনীর প্রধান এবং গ্লিন্ডার সাথে তার প্রেমের সম্পর্ক চলছে। গ্লিন্ডা আনুষ্ঠানিকভাবে নেত্রী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এবং সে নিজের পোশাক গোছাচ্ছে। সে দেখে ম্যাডাম মরিবল তার ঘরের বাইরে অপেক্ষা করছেন। মরিবল বলে যে তাদের একান্তে কথা বলা দরকার এবং তাকে ঘরের ভেতরে নিয়ে যান। তিনি গ্লিন্ডাকে বলেন মানুষ এখন খুব দুশ্চিন্তায় আছে, তাই গ্লিন্ডার উচিত তাদের মনে সাহস দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো। এরপর তিনি গ্লিন্ডাকে ওড়ার জন্য একটি নতুন বাহন দেন। গ্লিন্ডা সেটিতে উঠে এবং একটি বোতাম টিপে খুব খুশি হয়, কারণ বাহনটির চারদিকে বাবল তৈরি হচ্ছিল। মরিবল জানায় জাদুকর এটি গ্লিন্ডার জন্য বানিয়েছেন, কারণ তিনি মনে করেন একজন জাদুকরী ডাইনি হিসেবে গ্লিন্ডাকে বাতাসে ভাসমান অবস্থায় দেখা জরুরি। তিনি পরিষ্কার করে গ্লিন্ডাকে বলে যে গ্লিন্ডার আসলে কোনো জাদুকরী ক্ষমতাই নেই, কিন্তু তারা বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে এমন ভান করবে যাতে শহরের মানুষ নিজেদের ভালোর জন্য বিশ্বাস করবে যে গ্লিন্ডায় জাদুকরী। মানুষের কাছে নিজেকে জাদুকরী প্রমাণ করার জন্য মরিবল তাকে একটি জাদুর কাঠি দেন। তখন গ্লিন্ডার মনে পড়ে যায় যে ছোটবেলার জন্মদিনে সে একটি জাদুর কাঠি উপহার পেয়েছিল। সে তার বন্ধুদের জাদু দেখাতে চেয়েছিল, কিন্তু কিছুই হয়নি। তবে ঠিক সেই মুহূর্তে আকাশে একটি রংধনু ওঠে। বন্ধুদের প্রভাবিত করার জন্য সে মিথ্যা বলে যে রংধনুটি সে নিজেই তৈরি করেছে, কিন্তু মনে মনে সে খুব দুঃখী ছিল, কারণ তার কোনো জাদুর ক্ষমতাই ছিল না। তখন তার মা তাকে সান্ত্বনা দিয়ে বলেছিল সুখী হওয়ার জন্য তার শুধু মানুষের ভালোবাসা প্রয়োজন, যা সে ইতিমধ্যেই পাচ্ছে। এরপর গ্লিন্ডা তার বাহনে চড়ে মানুষের ভিড়ের সামনে যায় এবং সবাই তাকে তুমুল তালি দিয়ে স্বাগতম জানায়। ফিওরা তাকে সঙ্গ দেয়। গ্লিন্ডা ঘোষণা করে যে এখন থেকে জাদুকর নিজেই তাদের নেতৃত্ব দিবেন। শহরের সব মানুষগুলো আনন্দে নাচতে থাকে, কারণ মরিবল কথা দিয়েছিল তাদের পৃথিবী এখন থেকে দুষ্ট ডাইনির হাত থেকে মুক্ত। ফিরো ঘোষণা করে যে তার পুরো দল আলফাবাকে খুঁজছে এবং তাকে না ধরা পর্যন্ত তারা থামবে না। মরিবল হঠাৎ সবার সামনে এসে গ্লিন্ডার সাথে ফিওরার বাগদানের কথা ঘোষণা করেন, যা শুনে ফিওরা অবাক হয়ে যায়। মরিবল তাকে আড়ালে বলেন যে তিনি এবং জাদুকর মিলে এই পরিকল্পনা করেছেন। তারা দুজনে একদম নিখুঁত জুটি এবং তারা একসাথে একটি সুন্দর রূপকথার মতো জগৎ তৈরি করতে পারে। মরিবল আরো বলেন যে তারা শহরকে দুষ্ট ডাইনির হাত থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন। শহরের মানুষগুলো আলফাবা সম্পর্কে অনেক আজে বাজে গুজব ছড়াতে শুরু করে, যা আসলে সত্য ছিল না। এইসব মিথ্যা অভিযোগে ফিওরো খুব বিরক্ত হয় এবং প্রতিবাদ করে। গ্লিন্ডা তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। ফিওরো বলে সে এই মিথ্যার সাথে থাকতে পারবে না। এতে গ্লিন্ডা বলে আলফাবাকে নিয়ে এইসব কথা তারও ভালো লাগছে না, কিন্তু পরিস্থিতি সামলানো তার নৈতিক দায়িত্ব। ফিওরো পাল্টা জবাব দেয় গ্লিন্ডা আসলে সবার মনোযোগ পাওয়ার লোভ সামলাতে পারছে না বলে এইসব করছে। গ্লিন্ডা স্বীকার করে যে কথাটি সত্য, কিন্তু আলফাবা নিজের ইচ্ছাতেই চলে গিয়েছে এবং এখন তাদের আর কিছুই করার নেই। ফিওরো শেষ পর্যন্ত রাজি হয় এবং বলে গ্লিন্ডা যদি এতে খুশি হয় তাহলে আমি তাকে বিয়ে করব। গ্লিন্ডা আবার স্টেজে ফিরে যায় আর ফিওরো সেখান থেকে চলে যায়। গ্লিন্ডা মনে মনে ভাবে যে সবকিছু তার মনের মতো না হলেও সে অবশেষে সুখী। সবাই যখন উৎসবে মেতে আছে ঠিক তখনই আলফাবা সেখানে এসে হাজির হয়। সবাই ভয়ে দৌড়ে পালায়। আলফাবা তার জাদু দিয়ে আকাশে লিখতে শুরু করে আমাদের জাদুকর মিথ্যাবাদী, কিন্তু মরিবল তার ক্ষমতা দিয়ে সেই লেখা বদলে লিখে দেন যে ওজ ধ্বংস হোক। সব বানর আলফাবার পেছনে ছোটে এবং আলফাবা উড়ে পালিয়ে যায়। তারা তাকে ধরার অনেক চেষ্টা করে, কিন্তু সফল হয় না। ফিওরো তার সেনাবাহিনী নিয়ে বনের কাছে পৌঁছায়। সে তার সৈন্যদের পেছনে রেখে নিজে এগিয়ে যায় এবং ফিরে এসে মিথ্যা বলে যে সেখানে কেউই নেই। এরপর সৈন্যরা চলে যায়। আলফাবা তার লুকানো জায়গা থেকে বেরিয়ে আসে। সে তার পুরনো কুড়ো ঘরে ফিরে
গিয়ে সবার সাথে কাটানো ভালো দিনগুলোর কথা মনে করে। কিন্তু তার বাবার মৃত্যুর পর সবাই এখন আলফাবার বিপক্ষে চলে গিয়েছে। এখন তার বোন নেসা তার জায়গা নিয়েছে। এদিকে নেসা বাক নামের এক ব্যক্তির সাথে ছিল। তখন একজন লোক তার কাছে একটি চিঠিতে সই নিতে আসে। সেখানে আইন করা হয়েছে যে পশুদের কোথাও যেতে হলে এখন থেকে অনুমতি নিতে হবে। বাঘ বলে নেসার এই কাজ করা সঠিক হবে না। সে যদি সই না করে তবে সবাই ভাববে সেও তার বোনের মতো খারাপ। নেসা আরো অভিযোগ করে যে যখন তার খুব প্রয়োজন ছিল তখন আলফাবা তাকে ছেড়ে চলে গিয়েছে, এমনকি বাবার শেষকৃত্যও আসেনি। নেসা পাশে থাকার জন্য বাঘকে ধন্যবাদ জানায়। বাঘ বলে সে পাশে থাকতে পেরে খুবই খুশি, কিন্তু এখন তার চলে যাওয়ার সময় এসেছে। নেসা রেগে গিয়ে তখনই তাকে চলে যেতে বলে। বাঘ এমারল্যান্ড সিটিতে যাওয়ার সময় স্টেশনে পৌঁছায়, কিন্তু পাহারাদার তাকে আটকে দেয় এবং বলে নেসার নতুন নিয়ম অনুযায়ী কারো পারমিশন ছাড়া তুমি এলাকা ছাড়তে পারবে না। সবাইকে জোর করে সরিয়ে দেওয়া হয়, যা দেখে বাঘ খুবই আতঙ্কিত হয়ে পড়ে। আলফাবা শহরের চারপাশে দেখছিল, তখন সে একদল পশুকে জড়ো হতে দেখে। সে দেখে তারা এক গোপন পথ দিয়ে ওস ছেড়ে চলে যাচ্ছে। আলফাবা তাদের সেখানে থেকে যেতে বলে এবং স্বাধীনতার জন্য লড়াই করতে বলে, কিন্তু তারা বলে এতে তাদের খাঁচায় বন্দী হতে হবে। ঠিক তখনই ডুলোস, যে ছিল আলফাবার ন্যানি, সেখানে আসে। আলফাবা তাকে অনেক রিকোয়েস্ট করে যে সে যেন না চলে যায়, কিন্তু তার ন্যানি কিছুই মানতে চায় না। বিদায়ের সময় আলফাবা তাকে জড়িয়ে ধরে, কারণ ছোটবেলায় তার গায়ের রং সবুজ হওয়ার কারণে তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আর তখন থেকে ভাল্লুক ডুলোস তাকে লালন পালন করে বড় করেছে। ভাল্লুকটি বলে যে ওস ছেড়ে পালানো ছাড়া তাদের কাছে আর কোনো পথই নেই। আলফাবা বলে ওজের বাইরের জগৎটা একদমই শূন্য, সেখানে গিয়ে তারা কখনোই বাঁচতে পারবে না। ভাল্লুকটি আরো বলে আলফাবা ওজে নিরাপদ নয়, কারণ তারা তাকে মেরে না ফেলা পর্যন্ত থামবে না। আলফাবা বলে ওস তাকে কখনোই ভালো না বাসলেও সে ওসকে অনেক ভালোবাসে। এটা তার ঘর এবং যাই হোক না কেন সে এই জায়গাটিকে সবার জন্য বাসযোগ্য করে তুলবে। সে সবাইকে বোঝানোর চেষ্টা করে এই দেশ সবার, তাই সবাইকে একসাথে লড়াই করতে হবে। সবাই তার কথা বিশ্বাস করতে শুরু করলে হঠাৎ সেখানে কাপুরের সিংহ হাজির হয় এবং সবাইকে বলে আলফাবাকে বিশ্বাস না করতে। সিংহটি অভিযোগ করে আমি যখন ছোট ছিলাম তখন সে আমাকে আমার ঘর থেকে চুরি করেছিল। যা শুনে আলফাবা বলে তোমার কাছে একটা খাঁচা কিভাবে ঘর মনে হয়? সে আসলে তাকে খাঁচা থেকে মুক্ত করেছিল, না হলে সে আজ কথাও বলতে পারতো না। সিংহটি আরো বলে আলফাবাই বানরদের ডানা দিয়েছিল যাতে তারা জাদুকরের কাজ করতে পারে। যা শুনে সব পশুরা ভয় পেয়ে যায়। আলফাবা তা স্বীকার করে আর বলে এটা সত্য যে আমি আমার জাদু দিয়ে তাদের ডানা দিয়েছি, কিন্তু জাদুকর আমার সাথে প্রতারণা করেছে। যা শুনে কেউ তার কথা বিশ্বাস করে না এবং সবাই সেখান থেকে চলে যেতে থাকে। এইদিকে নেসা জোর করে বাঘকে তার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতে বাধ্য করছে, কারণ নেসা বাঘকে অনেক ভালোবাসতো। তাই নেসা তার মনোযোগ জেতার চেষ্টা করলেও বাঘ তার প্রতি অনেক বিরক্ত ছিল। এরপর বাঘ খবরের কাগজে ফিউরা আর গ্লিন্ডার বিয়ের খবর দেখে এবং কাগজটি চুরি করে নেয়। বাঘ চলে যাওয়ার পর হঠাৎ একটি জানলা একা খুলে যায় এবং নেসা কারো উপস্থিতি টের পায়। ঠিক তখনই আলফাবা সেখানে এসে হাজির হয়। আলফাবা বলে তার নেসার সাহায্যের প্রয়োজন। নেসা রেগে বলে যে মেয়ে তার নিজের বাবার মৃত্যুর সময় আসতে পারেনি তার আগে ক্ষমা চাওয়া উচিত। আলফাবা তখন বলে তার ক্ষমা চাওয়ার কিছুই নেই, কারণ তার বাবা তাকে ঘৃণা করতেন। আলফাবা আরো বলে আগে সব তিক্ততা বলে এখন আবারও তাদের এক হওয়ার সময় এসেছে। নেসা তখন তাকে খোঁটা দিয়ে বলে আলফাবা সব পশু পাখিকে সাহায্য করলেও নিজের বোনকে কখনো সাহায্য করেনি। আলফাবা বলে নেসা নিজেই কখনো সাহায্য নিতে চায়নি, কিন্তু নেসা জানায় এখন তার সাহায্যের খুব প্রয়োজন। নেসা বলে সে আবারও সেই রাতটিতে ফিরে যেতে চায় যখন তার বাঘের সাথে প্রথম দেখা হয়েছিল এবং সে তার প্রিয় জুতো জোড়া পরেছিল। সেই সন্ধ্যার স্মৃতি মনে করে সে আলফাবার কাছে সাহায্য চায়। তখনই জাদুর বইয়ের একটি পাতা নিজে নিজেই খুলে যায় এবং আলফাবা মন্ত্র পড়া শুরু করে। জুতো জোড়া জাদুকরের ক্ষমতা পায় এবং নেসা শূন্যে ভাসতে শুরু করে। নেসার আনন্দের সীমা থাকে না এবং আলফাবাও খুব খুশি হয়, কারণ এই প্রথম সে তার জাদু দিয়ে কারো কোনো ভালো করতে পেরেছে। ঠিক তখনই বাঘ ঘরে ঢুকে পড়ে এবং সবকিছু দেখে ফেলে। সে আলফাবাকে দেখে ভয় পেলেও নেসা বলে যে আলফাবা শুধু তাকে সাহায্য করতে এসেছে এবং এখন থেকে তারা খুব সুখে থাকবে। কিন্তু বাঘ বলে তাকে এখনই গ্লিন্ডার কাছে যেতে হবে। সে গ্লিন্ডার বিয়ের খবর শুনেছে এবং বিয়ে হওয়ার আগে সে গ্লিন্ডারকে তার ভালোবাসার কথা জানাতে চায়, কারণ প্রথম দেখাতেই বাঘ গ্লিন্ডার প্রেমে পড়ে গিয়েছিল। এটা শুনে নেসা প্রচন্ড রেগে যায় এবং বলে সে বাঘকে যেতে দেবে না। আলফাবা এটা জেনে অবাক হয় যে নেসা এতদিন বাঘকে বন্দি করে রেখেছিল। ঈর্ষায় অন্ধ হয়ে নেসা জাদুর বইয়ের কাছে যায় এবং ভুলভাল মন্ত্র পড়তে শুরু করে। আলফাবা তাকে থামানোর চেষ্টা করে বলে যে সে ভুল শব্দ বলছে, কিন্তু নেসা কিছুই শুনে না। বাঘ পালানোর চেষ্টা করলে হঠাৎ সে অসহ্য যন্ত্রণায় স্থির হয়ে যায়। নেসা তখন আলফাবার কাছে সাহায্য চায়, কিন্তু আলফাবা বলে একবার মন্ত্র পড়ে ফেললে তার ফেরানো যায় না। নেসা আলফাবাকে দোষারোপ করতে থাকে, কিন্তু আলফাবা বলে সে নতুন একটি মন্ত্র দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করবে এবং নেসাকে ঘর থেকে বের করে দেয়। কিছুক্ষণ পর
আলফাবা ঘর থেকে বেরিয়ে এসে বলে যে বাঘ এখন নিরাপদ এবং ঘুমাচ্ছে। নেসা তার হৃৎপিণ্ডের কথা জিজ্ঞেস করলে আলফাবা বলে যে তার আর হৃৎপিণ্ডের প্রয়োজন হবে না। এরপর আলফাবা বলে সে গ্লিন্ডার বিয়েতে যাবে আর সবার সাথে কথা বলবে। নেসা তাকে থেকে যাওয়ার অনুরোধ করলেও আলফাবা বলে সে তার জন্য যা করার সব করেছে, কিন্তু নেসার কাছে তা কখনোই যথেষ্ট হবে না। আলফাবা চলে যাওয়ার কিছুক্ষণ পর বাঘ ঘুম থেকে জেগে ওঠে। নেসা খুশি হলেও বাঘ ঘরের দরজা ভেঙে বেরিয়ে আসে। বাঘ এখন একজন স্টিলার মানুষ হয়ে গিয়েছে। সে নেসাকে জিজ্ঞেস করে তার এই অবস্থা কি করে হয়েছে, কিন্তু নেসা সব দোষ আলফাবার উপর চাপিয়ে দেয়। নিজের এই চেহারা দেখে বাঘ ভেঙে পড়ে এবং নেসাকে আক্রমণ করতে যায়, কিন্তু নেসা বারবার বলতে থাকে সব আলফাবা করেছে। তখন বাঘ সেখান থেকে চলে যায়। এইদিকে মরিবল গ্লিন্ডার বিয়ের ঘোষণা দেয় এবং আলফাবাও সেখানে পৌঁছায়। পুরো শহর সাজানো হয়েছে সবচেয়ে বড় এই আয়োজনের জন্য। গ্লিন্ডা যখন তৈরি হচ্ছিল তখনই হঠাৎ তার জানলার কাজ ভেঙে যায়। সে বারান্দায় গিয়ে বলে যে সে জানে আলফাবা সেখানে এসেছে। আলফাবা সামনে এলে গ্লিন্ডা তাকে দ্রুত ঘরের ভেতরে আসতে বলে যাতে বানররা তাকে না দেখে ফেলে। গ্লিন্ডা তাকে জড়িয়ে ধরে এবং তার বন্ধু বেঁচে আছে দেখে সে খুবই খুশি হয়। আলফাবা বলে সে শুধু তাকে একবার দেখতে এসেছিল। গ্লিন্ডা বলে বানররা দেখলে তাকে মেরেই ফেলবে, তাই তারা জাদুকরের সাথে কথা বলে সবকিছু ঠিক করে নেবে। কিন্তু তখন আলফাবা বলে এটা তার আর জাদুকরের মধ্যেকার ব্যাপার। গ্লিন্ডা তাকে বোঝানোর চেষ্টা করলেও আলফাবা সেখান থেকে পালিয়ে যায়। জাদুকর যখন তার নানা উদ্ভব নিয়ে ব্যস্ত ছিল তখন আলফাবা সেখানে হাজির হয়ে বলে যে তার খেলা এখন শেষ। তখনই গ্লিন্ডাও সেখানে আসে। আলফাবা জাদুকরকে খুব বকাঝকা করে এবং জাদুকর সবার সামনে স্বীকার করে যে তার আসলে কোনো আসল ক্ষমতা নেই। সে এতদিন সবাইকে ধোকা দিয়ে আসছিল। জাদুকর আরো বলে তারা সবকিছু নতুন করে শুরু করতে পারে এবং গ্লিন্ডা তাতে রাজি হয়। কিন্তু আলফাবা তখন বলে অনেক দেরি হয়ে গিয়েছে এবং জাদুকরকে সবার কাছে সত্যটা বলতে হবে। জাদুকর তখন বলে সত্য বলে কোনো লাভই হবে না, কারণ সে যদি সবাইকে বলে তাহলে কেউ এই কথা বিশ্বাস করবে না। তারা জাদুকরের ক্ষমতার উপরই বিশ্বাস রাখতে চায়। যা শুনে গ্লিন্ডা বলে এটা সত্য এবং আলফাবার উচিত তাদের সাথে যোগ দেওয়া। এতে আলফাবার নির্দোষ প্রমাণিত হবে এবং সে আবারও সমাজে ফিরতে পারবে। আলফাবা তখন বলে জাদুকর মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে মিথ্যা বলেছে আর মিথ্যার উপর কোনো ভালো সমাজ করা যায় না। কিন্তু জাদুকর বলে সত্য আসলে সেটাই যা বেশিরভাগ মানুষ বিশ্বাস করে। জাদুকর আলফাবাকে তার বিদ্রোহ ছেড়ে দেওয়ার জন্য রাজি করালে তারা আনন্দে নাচতে থাকে। কিন্তু হঠাৎ আলফাবার মনে এক চিন্তা আসে। তখন সে বলে সে জাদুকরের পক্ষে থাকবে, কিন্তু জাদুকরকে তাকে পশুদের ভিলেন বানানো বন্ধ করতে হবে এবং সব বানরকে মুক্ত করে দিতে হবে। জাদুকর রাজি হয়, যা শুনে গ্লিন্ডা খুবই খুশি হয়। গ্লিন্ডা বলে বানরদের মুক্ত করে সে বিয়েতে তার সাথে দেখা করবে। জাদুকর আলফাবাকে চাবি দেয় এবং খাঁচার দিকে নিয়ে যায়। আলফাবা খাঁচা খুলে তাদের মুক্ত করে দেয়। সে তাদের কাছে ক্ষমা চায় এবং বলে সে যা করেছে তা হয়তো পুরোপুরি ঠিক করতে পারবে না, কিন্তু এখন তারা স্বাধীন। বানররা কথা বলতে না পারলেও আলফাবার সাহায্যে তারা বন্দিদশা থেকে পালিয়ে যায়। এদিকে জাদুকর তৈরি হতে চলে যায়। আলফাবা হঠাৎ বানরদের দল নেতা ক্রিস্টিকে দেখতে পায়। ক্রিস্টি তাকে একটি গোপন সুড়ঙ্গের পথ দেখায় যেখানে দেখা যায় আরো অনেক পশুকে বন্দি করে রাখা হয়েছে। অন্যদিকে গ্লিন্ডার বিয়ের সাজে হেঁটে আসছিল এবং ফিউরো দাঁড়িয়ে তাকে স্বাগতম জানাচ্ছে। আলফাবা পশুদের এই করুণ দশা দেখে অনেক কষ্ট পায়। সে ডক্টর ডিলমনকে দেখতে পায়, তার দিকে দৌড়ে যায়। সে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ডক্টর ডিলমন কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। জাদুকর সেখানে এসে বলে যে কিছু পশুকে আমি মুক্ত করতে চাই না, কারণ আমার তাদের প্রতি কোনো বিশ্বাস নেই। সে তার কাজের পক্ষে যুক্তি দেয়, কিন্তু আলফাবা ততক্ষণে তার আসল রূপ ধরে ফেলেছে। আলফাবা তার জাদু দিয়ে সব শিকল ভেঙে ফেলে এবং ঘোষণা দেয় যে সে মারা যাওয়ার আগ পর্যন্ত জাদুকরের বিরুদ্ধে লড়ে যাবে। সব কাছে ভেঙে যায় এবং পশুরা জাদুকরের দিকে তেড়ে যায়। এইদিকে গ্লিন্ডার ফিউরের বিয়ে হতে চাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় পশুরা দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। চারদিকে হুলস্থুল পড়ে যায় এবং সবাই ভয়ে ছোটাছুটি করে। বিয়ে মাঝপথে বন্ধ হয়ে যায়। ফিউরে গ্লিন্ডাকে নিরাপদ জায়গায় নিয়ে যায়। ম্যাডাম মরিবল হামলার শিকার হন। অন্যদিকে আলফাবা জাদুকরকে বন্দি করে ফেলে। ঠিক তখনই ফিউরে তার সৈন্যদের নিয়ে সেখানে এসে হাজির হয়। সে সবাইকে বলে যত দ্রুত সম্ভব সব পানি সেখানে নিয়ে আসতে। এরপর সে জাদুকরকে মুক্ত করে আলফাবার দিকে বন্দুক তাক করে। জাদুকর নিজেকে নিরাপদ মনে করলেও হঠাৎ ফিউরো জাদুকরের দিকেই বন্দুক তাক করে এবং তাকে খাঁচার ভেতরে ঢুকতে বলে। সে আলফাবার হাতে তার জাদুর ঝাড়ু তুলে দেয় এবং জাদুকরকে খাঁচায় বন্দি করে ফেলে। গ্লিন্ডা সেখানে পৌঁছে এই অবস্থা দেখে স্তম্ভ হয়ে যায়। ফিউরে আলফাবার দিকে তাকিয়ে বলে যে সে আলফাবার সাথেই চলে যাবে। গ্লিন্ডা এটা জেনে বড় ধাক্কা খায় যে তারা এতদিন তার অগোচরে একে অপরকে ভালোবাসছে। আলফাবা কিছু বলতে চাইলে গ্লিন্ডা তাদের দুজনকে চলে যেতে বলে। ফিউরা আর আলফাবা একে অপরের প্রতি তাদের ভালোবাসা স্বীকার করে এবং সেখান থেকে চলে যায়। গ্লিন্ডা একদমই ভেঙে পড়ে। মরিবল সেখানে এসে বলে যে আলফাবাকে ধরতে হবে, কিন্তু বানরদের ছাড়া সেটা সম্ভব নয়। গ্লিন্ডা এখন প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে। সে বুদ্ধি দেয় যে আলফাবাকে ধরার জন্য তার বোন নেসাকে ব্যবহার করতে হবে।
সে আরো বলে গুজব ছড়িয়ে দিতে হবে যে নেসা বিপদে আছে, তাহলে আলফাবা তাকে বাঁচাতে ছুটে আসবে। জাদুকর মনে করে আলফাবা এত চালাক যে সে এই ফাঁদে পা দেবে না, তাই মরিবলকে আরো জোরালো কোনো ফোন দিয়ে আটতে বলে। গ্লিন্ডা তার ধ্বংস হয়ে যাওয়া বিয়ের আসরে ফিরে গিয়ে বুঝতে পারে যে ফিওরা তাকে কোনোদিনই ভালোবাসেনি, সে সবসময় কেবল অন্য নারী হয়েছিল। সে কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে আলফাবা ফিওরাকে তার কুঁড়ে ঘরে নিয়ে যায়। আলফাবা বিশ্বাসই করতে পারছে না যে এমন একটি দিন আসবে, সে এই মুহূর্তটিকে সারা জীবনের জন্য ধরে রাখতে চায়। ফিওরা তাকে বলে সে খুবই সুন্দরী, কিন্তু আলফাবা সেটা বিশ্বাস করতে চায় না। ফিওরা বলে যে সে প্রথমবারের মতো সবকিছু অন্যভাবে দেখতে শুরু করেছে। তারা দুজনে মিলে আকাশে উঠতে থাকে এবং মাঝ আকাশে তারা প্রথমবারের মতো একে অপরকে চুম্বন করে। ঠিক তখনই মরিবল তার পরিকল্পনা অনুযায়ী জাদুর সাহায্যে একটি ভয়াবহ ঘূর্ণিঝড় তৈরি করেন। শহরের ধ্বংসলীলা শুরু হয় এবং মানুষ আতঙ্কে ছোটাছুটি করতে থাকে। নেসা পাগলের মতো বাক্যে খুঁজতে থাকে। ফিওরা আলফাবাকে বলে যে সেখানে তারা নিরাপদ নয়, তবে একটি জনশূন্য দুর্গ আছে যেখানে তারা আশ্রয় নিতে পারে। কিন্তু ঠিক তখনই আলফাবা নেসার বাঁচার আকুতি শুনতে পায়। সে স্বপ্নে দেখে যে আকাশ দিয়ে একটি বাড়ি উড়ে আসছে। ঘূর্ণিঝড়ের কবলে পড়া নেসার উপর সেই বাড়িটি এসে পড়ে এবং সে মারা যায়। আলফাবা বলে তার বোন বিপদে আছে এবং তাকে বাঁচাতে হবে। ফিওরা তার সাথে যেতে চাইলে আলফাবা তাকে আসতে নিষেধ করে, কারণ বাইরে যাওয়া অনেক বিপজ্জনক। যাওয়ার আগে ফিওরা কথা দেয় যে তারা আজীবন একসাথেই থাকবে। ফিওরা বাইরে বেরিয়ে বানরদের মুখোমুখি হয়। সে তাদের কাছে আত্মসমর্পণ করতে চাইলেও দেখা যায় বানররা এখন মুক্ত এবং তারা এখন আলফাবারই দলে রয়েছে। পরের দিন সকালে গ্লিন্ডা নেসার জুতো ডোডো নামের একটি মেয়েকে দিয়ে দেয় আর তাকে বিদায় জানায়। এরপর নেসা ধ্বংস হয়ে যাওয়া ঘরের সামনে দাঁড়িয়ে শোক প্রকাশ করে। আলফাবা সেখানে আসে এবং তার বোনের জন্য একা কিছুক্ষণ শোক পালন করতে চায়। সে তার বোনকে বাঁচাতে না পারায় তার কাছে ক্ষমা চায়। গ্লিন্ডা তাকে সান্ত্বনা দিতে চাইলে আলফাবা রেগে গিয়ে বলে যে ঘূর্ণিঝড় এমনি এমনি আসেনি, বরং তারা পরিকল্পনা করে এই কাজটি করেছে। সে তখন গ্লিন্ডাকে দোষ দেয় যে ডোডোকে মিথ্যা আশা দিয়েছে এবং নেসা জাদু করে জুতা দিয়ে তাকে উৎসাহিত করেছে। এরপর আলফাবা আরো বলে তার বোনের শেষ স্মৃতিটুকু অন্যকে দেওয়ার অধিকার গ্লিন্ডার নেই। গ্লিন্ডা পাল্টা অভিযোগ করে যে আলফাবা তার প্রেমিককে চুরি করেছে। আলফাবা সোজাসুজি বলে দেয় ফিওরা গ্লিন্ডাকে কোনোদিনই ভালোবাসেনি, সে সবসময় আলফাবাকে ভালোবেসেছে। রাগে গ্লিন্ডা আলফাবাকে থাপ্পড় মারে এবং আলফাবাও উল্টা থাপ্পড় মারে। তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। আলফাবা তার জাদু ব্যবহার করে গ্লিন্ডাকে বোকা বানাতে থাকে। গ্লিন্ডা তাকে সরাসরি লড়াইয়ে চ্যালেঞ্জ জানায় এবং তাদের মধ্যে মারপিট শুরু হয়। ঠিক তখনই সৈন্যরা সেখানে এসে আলফাবাকে গ্রেপ্তার করে। আলফাবা তখন অবাক হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারে না যে গ্লিন্ডা এত নিচে নামতে পারে যে তার বোনকে মেরে ফেলে তাকে বন্দি করতে চায়। যা শুনে গ্লিন্ডা বলে আমি ভাবিনি পরিস্থিতি এত দূর গড়াবে। কিন্তু তখনই ফিরো বানর নিয়ে সেখানে এসে হাজির হয়। সে গ্লিন্ডার দিকে বন্দুক তাক করে বলে যদি তারা আলফাবাকে না ছেড়ে দেয় তবে সে গ্লিন্ডাকে মেরে ফেলবে। অন্য কোনো উপায় না দেখে সৈন্যরা আলফাবাকে ছেড়ে দেয়। ফিরো তখন আলফাবাকে বলে তাকে ছাড়া উড়ে পালিয়ে যেতে। গ্লিন্ডাও আলফাবাকে তার টুপিটি ফিরিয়ে দেয়। ফিরো বানরদের আদেশ দেয় যে আলফাবাকে অনুসরণ করতে এবং তাকে সুরক্ষিত রাখতে। সবাই চলে যাওয়ার পর রক্ষীরা ফিরোকে বন্দি করে। ফিরো যা যা করেছে তার জন্য গ্লিন্ডার কাছে ক্ষমা চায়। গ্লিন্ডাও সৈন্যদের বলে তাকে ছেড়ে দিতে, কারণ সে আসলে গ্লিন্ডাকে আঘাত করতো না, সে শুধু আলফাবাকে ভালোবাসতো। কিন্তু কেউ গ্লিন্ডার কথা শুনে না এবং ফিওরাকে টেনে হিস্ট্রে নিয়ে যায়। এরপর আলফাবা তার কুঁড়ে ঘরে ফিরে গিয়ে তার জাদুর বই খুলে। সে জাদুর বইয়ের সাহায্যে দেখতে পায় যে ফিওরাকে নির্যাতন করা হচ্ছে। সে ফিওরার অবস্থা খোঁজার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। সে তার কলেজের দিনগুলোর কথা এবং মানুষের জন্য যা যা ভালো কিছু করেছে সবকিছু মনে করে, কিন্তু কোনোটি শেষ পর্যন্ত ভালো কিছু বয়ে আনেনি। তখনই সে সিদ্ধান্ত নেয় যে সবাই যে তাকে দুষ্টু ডাইনি উপাধি দিয়েছে সে এখন থেকে এই নামেই পরিচিত হবে এবং সেই পরিচয় সে গ্রহণ করবে। জাদুকর চুপচাপ বসেছিলেন। তখন মরিবল সেখানে আসেন। তিনি তখন জানান ডোডো, টিন, সিংহ এবং খড় দিয়ে বানানো একজন ব্যক্তি এইদিকে আসছে। জাদুকর তখন বলেন তার আর এখন কিছু করার অবস্থাই নেই, কিন্তু মরিবল বলেন এই মানুষগুলোই তাদের সাহায্য করতে পারবে। জাদুকর তখন ডোডো এবং তার বন্ধুদের আদেশ দেন যেন তারা দুষ্টু ডাইনি ঝাড়ু নিয়ে আসে, যাতে সবাই বিশ্বাস করে যে ডাইনি মারা গিয়েছে। পুরো শহর আলফাবাকে মারার জন্য প্রচন্ড রেগেছিল। টিনের মানুষ তখন সবাইকে বলে যে সে নিজের হাতে আলফাবাকে মারবে, কারণ তার ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার আছে। গ্লিন্ডা খুব আতঙ্কিত হয়ে এইসব কিছু দেখছিল। টিনের মানুষ বলে আলফাবা জাদু করে তাকে এমন টিনের মানুষ বানিয়ে দিয়েছে এবং তার স্বাভাবিক জীবনে ফেরার আর কোনো পথই নেই। সে সিংহটিকেও ভিড়ের সামনে নিয়ে আসে এবং বলে সেও আলফাবার শিকার, যাকে ছোটবেলায় সে চুরি করেছিল। টিনের মানুষ শেষবারের মতো গ্লিন্ডার দিকে তাকায়। গ্লিন্ডা নিজের ঘরে ফিরে গিয়ে উপলব্ধি করে যে তার পুরো জীবনটাই মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। সে তখন বুঝতে পারে নিজের সুন্দর রূপকথার মতো জীবনের লোভে সে অন্য মানুষের জীবন নষ্ট করেছে। সে মরিবলের কাছে যায় এবং সবকিছু থামাতে বলে, কিন্তু মরিবল বলে আলফাবা নিজের খেয়াল নিজেই রাখতে পারে। গ্লিন্ডার মনে সন্দেহ জাগে এবং সে মরিবলকে জিজ্ঞেস করে যে সেই ঘূর্ণিঝড়ের পেছনে মরিবলের হাত ছিল কিনা। মরিবল তখন নির্লজ্জ
নির্লজ্জভাবে স্বীকার করে তার যা করা উচিত ছিল সে তাই করেছে। গ্লিন্ডা তাকে তিরস্কার জানালে মরিবল রেগে গিয়ে বলে গ্লিন্ডাও তো এটাই চেয়েছিল, সে মানুষের মনোযোগ পছন্দ করত এবং তারই জন্য পরিস্থিতি এত দূর গড়িয়েছে। মরিবল তাকে শাসিয়ে বলে যে গ্লিন্ডা যেন তার কথা মেনে চলে, কারণ মরিবলের সাহায্য ছাড়া গ্লিন্ডার কোনো অস্তিত্বই নেই। গ্লিন্ডা অবশেষে বুঝতে পারে যে এই সব কিছুর পেছনে জাদুকর আর মরিবলেরই হাত ছিল। সে ছদ্মবেশ ধরে ঘোড়ায় চড়ে এবং অ্যালফাবাকে খুঁজতে বের হয়। অন্যদিকে অ্যালফাবা সব পশুদের আদেশ দেয় যে ডোডোকে খুঁজে বের করতে এবং জুতো জোড়া নিয়ে আসতে। এরপর বানররা ডোডোকে ধরে অ্যালফাবার কাছে নিয়ে আসে। অ্যালফাবা তখন জুতো জোড়া তাকে খুলে দিতে বলে এবং কথা দেয় যে সে তাকে বাড়ি পাঠিয়ে দেবে। এরপর গ্লিন্ডা সেখানে পৌঁছে যায় এবং তাকে বলে তাকে মারতে সবাই আসছে, তাই যেন সে ডোডোকে ছেড়ে দেয়। অ্যালফাবা তখন বলে সে এখন একজন দুষ্ট ডাইনি এবং সে যা খুশি তাই করবে। তখন একটি বানর এসে ফিউরোর কাপড়ের একটি টুকরো অ্যালফাবাকে দেয়। ফিউরো মারা গিয়েছে ভেবে গ্লিন্ডা কান্নায় ভেঙে পড়ে। অ্যালফাবা বুঝতে পারে যে এবার হার মেনে নেওয়ার সময় হয়েছে। সে একটি বালতিতে পানি ভরতে শুরু করে। গ্লিন্ডা তাকে থামাতে চায় এবং বলে যে সবাইকে সব সত্য বলে দিবে, কিন্তু অ্যালফাবা তাকে বাধা দেয়। সে চায় গ্লিন্ডা যেন তার দুষ্টু রানী হওয়ার নাটকটি নষ্ট না করে, কারণ মানুষ যদি গ্লিন্ডাকে বিশ্বাস করতে চায় তবে তাদের অ্যালফাবাকেও এই দুষ্টু রানীর গল্পকেই বিশ্বাস করতে হবে। অ্যালফাবা গ্লিন্ডার হাতে জাদুর বই তুলে দেয়। তখন গ্লিন্ডা বলে সে এটা পড়তে পারে না, কিন্তু অ্যালফাবা বলে এটা তাকে শিখতে হবে, তাকে সত্যিকারের ভালো ডাইনি হয়ে দেশকে সাহায্য করতে হবে। অ্যালফাবা বলে গ্লিন্ডাই ছিল তার একমাত্র প্রকৃত বন্ধু। গ্লিন্ডা কান্নায় ভেঙে পড়ে এবং বলে যে তার অনেক বন্ধু থাকলেও অ্যালফাবাই ছিল তার একমাত্র বন্ধু যার মূল্য তার কাছে সবচেয়ে বেশি ছিল। তারা একে অপরের হাত ধরে স্বীকার করে যে তারা কিভাবে একে অপরের জীবন বদলে দিয়েছে। এরপর অ্যালফাবা গ্লিন্ডাকে দুর্গের ভেতরে একটি আলমারিতে লুকিয়ে থাকতে বলে। তারা দুজনেই জানে সামনে কি ঘটতে চলেছে। আলমারির আড়ালে থেকে গ্লিন্ডা দেখে যে ডোডো ঘরে ঢুকে অ্যালফাবার উপর এক বালতি পানি ছুঁড়ে মারে। পানি লাগার সাথে সাথে অ্যালফাবা পুরো বিলীন হয়ে যায়। ডোডো ঝাড়ু নিয়ে সেখান থেকে চলে যায়। গ্লিন্ডা আলমারি থেকে বেরিয়ে আসে এবং অ্যালফাবার টুপিটি ধরে কাঁদতে থাকে। তখনই একটি বানর সেখানে আসে এবং কথা বলতে শুরু করে। সে গ্লিন্ডাকে একটি ছোট ওষুধের বোতল দেয়, যা ছিল সবুজ রঙের বোতল, আর সেটা জাদুকর সবসময় নিজের কাছে রাখতেন। গ্লিটার মাথায় হঠাৎ একটি খেয়াল আসে এবং সে জাদুকরের সাথে দেখা করতে যায়। সে জাদুকরের হাতে বোতলটি দিয়ে বলে যে এটি অ্যালফাবার মায়ের ছিল এবং তিনি এটা ব্যবহার করতেন। জাদুকর সেই বোতলটি দেখে তার অতীতের কথা মনে করার চেষ্টা করে। শেষ পর্যন্ত প্রকাশ পায় যে অ্যালফাবার মায়ের সাথে জাদুকরেরই একসময় সম্পর্ক ছিল, অর্থাৎ অ্যালফাবা আসলে জাদুকরের নিজেরই মেয়ে ছিল, আর সেই কারণে অ্যালফাবার মধ্যে দুই জগতেরই ক্ষমতা ছিল। জাদুকর এটা জেনে খুবই আতঙ্কিত হয়ে পড়ে এবং তিনি নিজের অজান্তেই নিজের মেয়েকে হত্যা করে ফেলেছেন। গ্লিন্ডা তাকে জানিয়ে দেয় যে সে সবার অনেক ক্ষতি করেছে, তাই আজই তাকে এখান থেকে চলে যেতে হবে। গ্লিন্ডা তাকে বলে কোনো একটা বাহানা দিয়ে ওস ছেড়ে চিরতরে যেন সে চলে যায় এবং কোনোদিনই যেন সে এখানে পা না রাখে। এরপর গ্লিন্ডা মরিবলের ঘরে যায় এবং তাকে জানলার বাইরে তাকাতে বলে। মরিবল দেখে যে জাদুকর চিরতরে ওস ছেড়ে চলে যাচ্ছে। মরিবল শেষবারের মতো গ্লিন্ডার কাছে ক্ষমা চায়, কিন্তু গ্লিন্ডা বলে যে অনেক দেরি হয়ে গিয়েছে। মরিবল যেভাবে পশুদের বন্দি করে রাখতেন, গ্লিন্ডাও ঠিক একইভাবে মরিবলকে খাঁচায় বন্দি করার নির্দেশ দেয়। গ্লিন্ডা বলে মরিবলের সময় শেষ, আর তখন বানররা এসে মরিবলকে টেনে হিস্ট্রে নিয়ে যায়। অবশেষে গ্লিন্ডা ভালো ডাইনির ভূমিকা পুরোপুরি গ্রহণ করে এবং শহরের মানুষের সামনে ভাষণ দেয় দুষ্টু রানী মারা গিয়েছে। দুষ্টু রানী মারা গিয়েছে ভেবে সবাই আনন্দে উৎসবে মেতে ওঠে। গ্লিন্ডা যখন চলে যাচ্ছিল তখন একটি ছোট মেয়ে তাকে জিজ্ঞেস করে যে সে কি দুষ্টু রানীর বন্ধু ছিল। গ্লিন্ডা উত্তর দেয় যে তাদের পথ একবার একে অপরের সাথে মিলেছিল। এরপর গ্লিন্ডা সব পশুকে তাদের লুকানো জায়গা থেকে বেরিয়ে আসতে বলে। সে ঘোষণা দেয় তারা সবাই বন্ধু এবং তাদের এক হয়ে থাকতে হবে। গ্লিন্ডা কথা দেয় যে সবাই তাকে সুযোগ দিলে সে ওদের সবাইকে আবারও একত্রিত করবে এবং সত্যিকারের ভালো গ্লিন্ডা হয়ে উঠবে। সবাই তাকে হাততালি দিয়ে স্বাগতম জানায় এবং পশুরা আবারও ওজে ফিরে আসে। কিছুক্ষণ পর সে খড় দিয়ে বানানো মানুষটি দুর্গে আসে এবং একটি গোপন পথ খুলে দেয়। দেখা যায় অ্যালফাবা আসলে মরেনি, সে সেখানে লুকিয়েছিল। আরো অবাক করার মতো বিষয় হলো এই খড় দিয়ে বানানো মানুষটি আসলে ফিউরো। অ্যালফাবা তার জাদু দিয়ে তাকে আবারও বাঁচিয়ে তুলেছে, আর এই দুর্গটি ফিওরেরই ছিল, যার কথা সে আগেই বলেছিল। তারা এই পুরো পরিকল্পনাটি করেছিল সবাইকে ধোঁকা দেওয়ার জন্য, যাতে তারা শেষ পর্যন্ত স্বাধীনভাবে বাঁচতে পারে। তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং অজানার উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার সময় অ্যালফাবা তার টুপিটি সেখানে রেখে যায়। গ্লিন্ডা জাদুর বইটি নিয়ে সে পরিত্যক্ত দুর্গে যায়। সে সেখানে অ্যালফাবার টুপিটি খুঁজে পায় এবং অ্যালফাবাকে ডাক দেয়। অ্যালফাবাও তার ডাক শুনতে পায় এবং সাড়া দেয়। তারা দুজনে একে অপরের নিরাপদ থাকার খবর জানতে পেরে খুশিতে কেঁদে ফেলে। হঠাৎ জাদুর বই উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে, অর্থাৎ গ্লিন্ডা অবশেষে সেটি ব্যবহার করতে শিখেছে। অ্যালফাবা তখন বুঝতে পারে যে গ্লিন্ডা এখন তার জায়গা নেওয়ার জন্য পুরোপুরি তৈরি, তাই সে শান্তিতে বিদায় নেয়। আর এভাবেই এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভি এক্সপ্লেনেশন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার গল্প এবং এক্সপ্লেনেশন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে
করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।